নীরা, আসবো? আমি চমকে উঠলাম কণ্ঠস্বরটা শুনে। সেদিনের পর থেকে আমি ওই লোকটার মুখোমুখি হই না। আমরা যে একই ছাদের নিচে বাস করি এটা ভাবতেও আমার ঘৃণা লাগে মাঝে মাঝে। এই লোকটার জন্য, হ্যাঁ, শুধুমাত্র এই পিশাচটার জন্য আমার মায়ের ফুলের মতো জীবনটা এভাবে চলে গেল। এই লোকটা আমার কাছে একটা নরকের কীট ছাড়া আর কিছুই না। এখন আমার কাছে কি চাইও? আমি কোনো কথা না বলে নিজের বইতে মনোযোগী হই। লোকটা আমার অনুমতির তোয়াক্কা না করেই আমার রুমে ঢুকে যায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে রাগে। কী ব্যাপার নীরা, আমার সাথে কথা বলো না কেন তুমি বেশ কিছুদিন যাবৎ? আমি দাঁতে দাঁত চেপে বলি, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই মিস্টার আফজাল সাহেব। আমি লোকটার দিকে তাকাইনি, না তাকালেও আমি বুঝতে পারছি লোকটা হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এসব কি বলছো নীরা? আমি তোমার বাবা। বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তেলে বেগুনে জ্বলে উঠি আমি। নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠে বলি, বাবা? লজ্জা করে না আপনার নিজেকে আমার বাবা বলে পরিচয় দিতে? মেয়েকে একটা পরপুরুষের হাতে তুলে দেওয়ার সময় কোথায় ছিল আপনার পিতৃত্ব আফজাল সাহেব? আপনি দয়া করে আমার সামনে থেকে চলে যান। আপনার ছায়া দেখতেও ঘৃণা করছে আমার। নীরা, বিহেভ ইউর সেলফ। তুমি মনে হয় ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো তুমি। চোখ রাঙাবেন না আফজাল সাহেব। এই চোখ রাঙানোকে অনেক ভয় পেয়েছি একটা সময়। পুরো একটা রাত আমাকে বাথরুমে অন্ধকারে আটকে রেখেছেন, সাথে আমার মাকেও আটকে রেখেছেন অন্য ঘরে, যাতে সে আমাকে বাঁচাতে না পারে। ভয় অজ্ঞান হয়ে যেতাম আমি, কাঁদতাম চিৎকার করে, তবুও আপনার মন গলেনি। দাদিকে ভয় দেখিয়ে বন্দি বানিয়ে রেখেছেন। দেখতে আমাদের সুখী মনে হলেও আমরা ছিলাম আপনার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। কিন্তু না, আর পারবেন না। লেবু বেশি নিংড়ালে তেতো হয়ে যায়। আপনি সম্পর্কটা তেতো করে ফেলেছেন, আর আমি ভয় পাই না আপনাকে। লোকটার দিকে তাকানো যাচ্ছে না। বিস্ময় হতভম্ব সে। হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় বিশ্বাস করতে পারছে না যে নীরাকে চিরকাল ভয় দেখিয়ে পুতুল বানিয়ে রেখেছে, সেই নীরা আজ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অনেক হিংস্র হয়ে যেতে পারে, এটা তাকে বুঝতে হবে। নীরা, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি কি জানো তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে পারি? এখন কই যে দাঁড়াবে তুমি, একবারও ভেবে দেখেছো? ওনার কথায় আকাশ বাতাস কাঁপিয়ে হাসলাম আমি। আমার হাসি দেখে আরও এক প্রস্ত অবাক হলেন উনি। ও, তাই নাকি আফজাল সাহেব? আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? কিন্তু তার আগে তো আমিই আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। মানে কি বলছো কি তুমি? এই বাড়িসহ আরও যে যে সম্পত্তি আমার আছে সব আমাকে বুঝিয়ে দেবেন, কিচ্ছু যেন বাদ না থাকে। এসব কিছুর একমাত্র মালিক আমি, আপনি নন। আমার আসল বাবা এগুলো আমার জন্য রেখে গেছেন, তাই আমি যদি চাই আপনাকেও এই বাড়ি থেকে বের করে দিতে পারি। সারা ঘরে পেনপতন নীরবতা। লোকটার মুখ ঝুলে গেছে হতভম্ব হয়ে। সে এখনও জানে না আমি সেদিনই সব সত্যির মুখোমুখি হয়ে গিয়েছি। তোমাকে সব কে বলেছে? ওই বুড়িটা? কেন, দাদি যদি বলেও থাকে তো আপনি কি করবেন? তাকে আর কোনো ভয় আপনি দেখাতে পারবেন না, কারণ এই বাড়িটা আমার। আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে, আর কারো কোনো কথা শোনা হবে না। আমার এই কথা শুনে পিশাচের মতো একটা হাসি হাসে লোকটা। আমি বুড়োকুসকে তাকাই সে হাসির দিকে। আবার কি চাল দিতে চাচ্ছেও। নীরা, তোমার বয়স যেন কত? আমি কোনো কথা না বলে তাকাই ওনার দিকে। কি বলতে চাচ্ছেও বুঝতে পারছি না। শোনো, স্কুলে তোমার 2 বছর গ্যাপ গেছে সংসারে বিভিন্ন অশান্তির জন্য। তোমার মা ছিল বোকা, সে বিভিন্ন ঝামেলা করত, যার ফলে তোমার এই অবস্থা। তো যাই হোক, এখনও কিন্তু তোমার বয়স 18 হয়নি। তোমার বয়স এখনও 17 বছর 10 মাস। তার মানে 18 বছর হতে তোমার এখনও 2 মাস বাকি। বয়স 18 না হওয়া পর্যন্ত তুমি এই সম্পত্তির কিছুই পাবে না। সে পর্যন্ত তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। এটা তোমার মায়েরই স্বাক্ষর করা রয়েছে দলিলে। তুমি চাইলে দেখতেও পারো। 2 মাস কিন্তু অনেকটা সময়, অনেক কিছু হতে পারে 2 মাসে। আমি ভুরুকুসকে বললাম, মানে কি হতে পারে এই 2 মাসে? অনেক কিছুই হতে পারে। এই যেমন ধরো, তুমি স্বেচ্ছায় তোমার নামের সব সম্পত্তি আমার নামে লিখে দিতেও পারো, তাই না? এই বলে লোকটা বিশ্রী করে হাসলো। আমার বুক কেঁপে উঠল। এই লোকটা কি করতে চাচ্ছে আমার সাথে? তাই ভালোই বলছি, আমার কথা মতো চলো, আখেরে তোমারই লাভ হবে। তা না হলে কি আফজাল, কি করবে তুমি আমার মেয়ের সাথে? রুনা আন্টি এসে দাঁড়িয়েছেন দরজায়। আমার বুকে একটু সাহস ফিরে আসে। ওনার মুখে মিটিমিটি হাসি। সবসময় একটা রহস্যের হাসি দেন উনি। আমি বুঝতে পারি না সেই হাসিটাকে ভালো মতো। তোমার মেয়ে? হাসালে রুনা। সবাই যখন জেনে গিয়েছে বলতে তো দ্বিধা নেই। নীরার সাথে বস্তুত কোনো সম্পর্ক নেই আমার,
এমনকি এই বাড়ির কারোর সাথেই ওর কোনো সম্পর্ক নেই। তাচ্ছিল্যর হাসি লোকটার মুখে। হ্যাঁ, সে তো হবেই, কারণ ও এই বাড়ির মালকিন, আর আমরা ওর বাড়িতেই আছি। চোর শক্ত হয়ে ওঠে আফজাল সাহেবের। দাঁতে দাঁত চেপে বলে, এখনও নয়, আরও 2 মাস পর থেকে। এই 2 মাসে কেউ মালকিন থেকে আশ্রিত হয়ে যেতেও পারে, কে বলতে পারে। আবার কেউ চিরতরে এই বাড়ি থেকে বিদায় হয়েও যেতে পারে, কে বলতে পারে। বাহ, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখতে পাচ্ছি। তুমি আমার স্ত্রী, আমি যেভাবে বলবো সেভাবে চলবে তুমি, না হলে তোমার অবস্থাও খারাপ হবে। আমি রাত্রি নই আফজাল, আমি রুনা। আমাকে ওই লাল চোখ দেখিয়ে তোমার গোলামি করাতে পারবে না। এই প্রথম আমি রুনা আন্টির চোখে আগুন দেখলাম। এই আগুন আমার মায়ের চোখেও আমি দেখেছি, কিন্তু সেই আগুন এই লোকটা ছাই চাপা দিয়ে শেষ করে দিয়েছিল। রুনা আন্টির সাথেও এমন কিছু করবে না তো? কিন্তু উনি বা আমার জন্য নিজের জীবন কীভাবে ঝুঁকিতে তুলছেন? কি লাভ ওনার? কি উদ্দেশ্য ওনার? এই লোকটাকে বিয়েই বা কেন করছেন উনি, এত কিছু জেনেও? এইসব প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। কিছুদিন গেল এভাবেই। রুনা আন্টির সাথে আমার সম্পর্ক কিছুটা ভালোর দিকে। আমার অনেক রকম বদভ্যাস ওনার জন্য পরিবর্তন হয়েছে। আমি এখন নিয়মিত পড়াশোনা করছি। বাইরের খাবার এখন খাই না বললেই চলে। একদম রুটিন মাফিক জীবন চালাচ্ছি আমি। মাঝে অবাক হয়ে ওনার দিকে তাকাই। বড্ড আপন লাগে ওনাকে। মনে হয় কত জনম জনম ধরে ওনাকে চিনি আমি। ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা করি আমি, কোনো মিল পাই না তেমন। আমার মা ছিলেন লম্বা, চিকন, আর উনি ছোটোখাটো, গোলগাল। তেমন কোনো মিল দুজনের মধ্যে পাই না আমি। কিন্তু সব কিছুর বাইরে যেও ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা আমার চলতেই থাকে। কখনো তার হাসিটা, কখনো তার কপট রাগ দেখানো। আমার অবচেতন মন যেন ভেবেই নিয়েছে উনিই আমার মা। হয়তো নতুন রূপে ফিরে এসেছেন আমার কাছে। অনেকবার চেয়েছি ওনার রহস্য উদ্ঘাটন করার, বারবারই ব্যর্থ হয়ে ফিরেছি। এখন সে চেষ্টা ছেড়ে দিয়েছি। হয়তো রহস্য উদ্ঘাটন করার পর জানবো উনি আমার কিছুই নন। কি দরকার? আমার অবচেতন মন ভেবে নিক না ওনাকে আমার মা হিসেবে, ক্ষতি কি? কিন্তু জীবন কোনো রূপকথা তো নয়। রূপকথার হয়তো রাজকন্যার কাছে তার মা নতুন রূপে ফিরে আসে, কিন্তু সত্যিকার জীবনে এমনটা হয় না। এখানে যারা একবার চলে যায় একেবারেই চলে যায়, তারা আর ফিরে আসে না। এরই মধ্যে আমার জীবনে আরও একটি দুর্ঘটনা ঘটতে গেল, যা আমার সাজানো গোছানো জীবনটাকে আরও এক প্রস্ত এলোমেলো করে দিল। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে শুয়ে আছি লাইট অফ করে। মাথাটা ভীষণ ধরেছে। রোনান্টি গিয়েছে পাশের ওষুধের দোকানে আমার জন্য ওষুধ আনতে। সাথে গিয়েছে আমার ছোট ভাই রনি। দাদি গিয়েছে ছাদে। সন্ধ্যার পর তার ছাদে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস। হঠাৎ কলিং বেলের শব্দে উঠে বসি আমি। এখন আবার কে এসেছে? রোনান্টির কাছে তো চাবি আছে, সে নিশ্চয়ই কলিং বেল দেবে না। এখন ঘরে শুধু আমি আর আফজাল সাহেব। কি আসবে এই অসময়? এমনিতে আমাদের বাড়িতে বাইরের কেউ তেমন আসে না। ওই লোকটাই আসলে চায় না কেউ আসুক। আসলেই যে ওর কীর্তি ফাঁস হয়ে যাবে। আমি খুব একটা পাত্তা দিলাম না। পুনরায় এসে শুয়ে পড়লাম। ক্লোস্ট্রোফোবিয়া থাকার কারণে আমি কখনো ঘরের দরজা আটকাতে পারি না, সবসময় খোলাই থাকে। তাই চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ আমার পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে বসতে চাই আমি। স্পর্শটা অপরিচিত। আমরা মেয়েরা খুব ভালো করে বুঝতে পারি কোন স্পর্শের কী মানে। হঠাৎ দেখলাম ঘর অন্ধকার। এতক্ষণ দরজা খোলা থাকার কারণে আমার ঘর অন্ধকার হলেও পাশের ঘরের আলো এসেছিল। এখন এত অন্ধকার কেন? কে দরজা দিয়েছে? আমি চিৎকার করে দাদিকে ডাকতে গেলে একটা শক্ত হাত আমার মুখে চেপে ধরে। আমার শির দ্বারা বেয়ে শীতল একটা শীতল স্রোত নেমে গেল। হঠাৎ দরজার বাইরে ঠকঠক শব্দ শুনলাম। আফজাল সাহেব বাইরে থেকে চিৎকার করছে, হাশেম ভাই, আপনি নীরার ঘরের দরজা কেন দিয়েছেন? কখন গেলেন আপনি ও ঘরে? ও বদ্ধ দরজার ভিতর থাকতে পারে না। দরজা খুলুন আপনি, দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। এখন হাশেম ভাই, দরজা খুলুন প্লিজ। আমি ছটফট করছি বদমাসটার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। নরকেট কিটটার পৈশাচিক হাসি শুনতে পাচ্ছি আমি। কিন্তু আফজাল সাহেব আমাকে বাঁচাতে কেন চাচ্ছে এখন? আমি চিৎকার করে রুনা আন্টিকে ডাকতে চাচ্ছি, কোথায় মা তুমি? আমি বুঝতে পারলাম আমার শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। নিস্তেজ হয়ে পড়ছি আমি। বারবার চোখের সামনে রুনা আন্টির মুখটা ভেসে উঠছে। মনে হচ্ছে জ্ঞান হারাবো আমি। লোকটাও তার কাজ শুরু করতে চাচ্ছে। ঠিক এমন সময় আমার মনে হলো বাইরে ভীষণ শোরগোল। কার কণ্ঠ বুঝতে পারছি না। হাসিম লোকটাও দেখলাম একটু ভ্যাবাচেকা খেয়ে গেছে, কিন্তু তার বাঁধন এখনও শক্ত। আমার সামনে আমার পুরো দুনিয়া টলছে। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম কেউ একজন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েছে, তার হাতে একটা শাবল। ঘরে ঢুকে শাবলটা ফেলে দিয়ে তিনি চিৎকার করে উঠলেন আমার নাম ধরে,
আমার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। আমি ঝাপসা চোখে দেখলাম যেন আমার মা দাঁড়িয়ে আছে, সেই তার আগুন ঝরানো চোখ। আমি এবার পুরোপুরি জ্ঞান হারালাম। আমার আর কিচ্ছু মনে নেই। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম আমি জানি না। অজ্ঞান অবস্থাতেই আমি একটা কল্পনার মধ্যে ঢুকে পড়ি। আমার নিজের মা আমাকে কোলে নিয়ে ঘুম পড়াতে যাচ্ছে, আর আমি না ঘুমিয়েই শুধু তার দিকে তাকিয়ে আছি। কী রে পাগলি, ঘুমাবি না? কি দেখছিস ওভাবে ঘুরে ঘুরে? তোমাকে দেখছে মা। পরে দেখবি মাকে, এখন ঘুমাতো শোনা। না মা, ঘুমাবো না। আমি ঘুমালেই তুমি আবার আমাকে এই নরকে একা রেখে যাবে। কতদিন তোমাকে দু চোখ ভরে দেখি না, একটু দেখতে দাও না মা তোমাকে, একটু তৃষ্ণা মেটাই। মা খুব সুন্দর করে হাসলো। আমি অবাক নয়নে সেই হাসি দেখলাম। হাসির দমকে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আমি মাকে আরো শক্ত করে চেপে ধরতে চাই। মায়ের গায়ের গন্ধে শান্তিতে জানটা ভরে ওঠে আমার। এজন্য স্বর্গীয় এক সুখ। হঠাৎ চারপাশ কেমন কালো হয়ে আসলো। একটা হালকা দোয়াতে ভরে গেল পরিবেশটা। আমার খুব ভয় করতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ও মা, মা তুমি কই? আমার খুব ভয় করছে মা। কই গেলে তুমি? এই তো আমি তোর কাছে আছি মা, দেখতে পাচ্ছিস না? আমি মাকে কোথাও দেখতে পেলাম না। তেষ্টায় আমার গলা কাঠ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাঁপাতে হাঁপাতে শেষবারের মতো আমি চিৎকার করে উঠলাম, মা গো, মা। ঠিক তখনই আমার হুঁশ ফিরে আসে। আমার বেশ কিছুক্ষণ সময় লাগে আমি কোথায় আছি মনে করতে। কি হয়েছিল আমার? মাথা যন্ত্রণার জন্য একা ঘরে শুয়ে থাকা, হঠাৎ কারো স্পষ্ট ঘুম ভেঙে যাওয়া, দরজা বন্ধ। হাসেম? হ্যাঁ, ওই পিশাচটা। এইটুকু ভাবতে আমি চিৎকার দিয়ে উঠে বসি। আমার সারা শরীর ঘামে জবজব করছে, তেষ্টায় প্রাণ ওষ্ঠগত। আমাকে ওভাবে দেখেই রুনা আন্টি ছুটে আসলেন আমার কাছে। আমাকে জড়িয়ে ধরলেন দুই হাতে। উনি ফোপাচ্ছেন, এই তো আমার মা, আমি এই যে, কিচ্ছু হয়নি তোমার, আমি চলে এসেছি তো তার আগেই। এই তো আমি এখানে, কোনো ভয় নেই তোমার মা। তার গায়ের গন্ধটা তো পরিচিত লাগছে আমার, মনে হচ্ছে কত জনম জনম ধরে গন্ধটা আমার শরীরের সাথে লেপটেছিল। আমি ওনাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরলাম। ফোপানোর জন্য কথা বলতে পারছি না। কোনো রকমে একটু স্বাভাবিক হয়ে বললাম, মা তুমি এসেছো মা? জানো ওই পশুটা আমার ক্ষতি। মুখ চেপে ধরলেন উনি আমার। বড় বড় নিঃশ্বাস ফেলে বলেন, তোর কোনো ক্ষতি আমি ওকে করতে দিইনি। আয় আমার সাথে, আমার হাত ধরে আয় আস্তে আস্তে। কোথায়? আগে আয়, তারপর দেখবি। আমি ওনার হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলাম ওনার সাথে। আমার শরীর বেশ দুর্বল, মাথায় অসহ্য যন্ত্রণা। উনি আমাকে হাত ধরে বসার ঘরে আনলেন। বসার ঘরে যে দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য প্রস্তুত আমি ছিলাম না। আমি চোখ বড় বড় করে তাকালাম। রুনা আন্টির হাতে শক্ত করে চেপে ধরলাম। আমার সারা শরীর কাঁপছে থরথর করে। হাসেম অসভ্যটাকে শক্ত রশির সাহায্যে বেঁধে রাখা হয়েছে। সে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাঁধন এত শক্ত যে নড়াচড়া করতে পারছে না সে। পাশেই আফজাল সাহেব কাচুমুচু মুখে দাঁড়িয়েছিল। রুনা আন্টিকে দেখে সে বলো, রুনা বাড়াবাড়ি করো না, তোমার কোনো আইডিয়া নেই কার সাথে কি করছো তুমি। ওনাকে চিনো তুমি? ছেড়ে দাও ওনাকে। হ্যাঁ মানছি উনি ভুল করছেন, তাই বলে সব কি কথা রুনা, ছেড়ে দাও ওনাকে প্লিজ। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম রুনা আন্টির দিকে। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। রুনা আন্টি কেন বেঁধে রেখেছেন ওনাকে, কিছুই মাথায় ঢুকছে না আমার। রুনা আন্টি যেন আফজাল সাহেবের কোনো কথা শুনতেই পায়নি। আমার দিকে তাকিয়ে বলল, নিরামা পা থেকে স্যান্ডেলটা খুলে নে তো। আমি ভুরুকুচকে তাকালাম ওনার দিকে, কিছুই বুঝতে পারলাম না ওনার কথা। আফজাল সাহেবের মুখ বিস্ময়ে ঝুলে গেছে। আর হাসিমের কথা তো না বলাই ভালো, অসভ্যর মুখ আরও কদাকার লাগছে। কি বললাম নীরা, শুনতে পাসনি? স্যান্ডেল খুলে হাতে নে। আমি কিছু না বুঝেই যা করতে বললো করলাম। এবার উনি আমাকে বলল, এবার আয় আমার সাথে। আমি ওনাকে ফলো করছি। উনি এগিয়ে যাচ্ছে ওই পিশাচটার দিকে। যখন আমরা প্রায় কাছাকাছি ওই লোকটার, তখন রুনা আন্টি আমার দিকে ফিরে বলো, নে নীরা, এবার এই স্যান্ডেলটা দিয়ে ইচ্ছে মতো মার এই জানোয়ারটাকে। আমি আছি তোর সাথে, মার ওকে নীরা, মার। বসার ঘরে হঠাৎ পিনপত নীরবতা। হাসিম হাঁ করে তাকিয়েছে রুনা আন্টির দিকে। আফজাল সাহেব ছুটে এসে বলল, এই রুনা, আর ইউ ক্রেজি? কি বলছো তুমি? তোমার কোনো ধারণা আছে কি বলছো তুমি? নীরা, স্যান্ডেল ফেলে দাও হাত থেকে। ডোন্ট শট মিস্টার আফজাল। আমি আমার মেয়েকে অন্যায় প্রতিবাদ করা শেখাবো। ওর মায়ের মতো অবস্থা যেন ওর না হয়। অপরাধী কে জানার দরকার নাই আমার। সে অপরাধ করেছে, শাস্তি তাকে পেতেই হবে। নীরা, দাঁড়িয়ে দেখছিস কি? এতদিনের যত রাগ এই লোকটার উপর মিটিয়ে নে। আমার শরীর কাঁপছে থরথর করে।
বুঝতে পারছি না কি করব আমি। যতই রাগ থাকুক আমার, আমি একটা মশাও মারতে পারি না, এত নরম মন আমার। আমার অবস্থা দেখে রুনা আন্টি বলো, এই লোকটার জন্য তোর মা তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দিনের পর দিন এ তোর মায়ের উপর অত্যাচার করেছে, আজ তোর সাথেও তাই করতে চেয়েছিল। তুই চাস না ওকে শাস্তি দিতে? হঠাৎ আমার মুখের সামনে আমার মায়ের করুণ মুখটা ভেসে উঠল। কষ্টে হাউমাউ করে কাঁদতে আমার মা। এই লোকটার জন্য। আচমকা আমার শরীরে কোথা থেকে অনেকটা শক্তি এসে ভর করলো। পেছন থেকে আফজাল সাহেব চিল্লাচ্ছে, নানিরা না। আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না আর। আমার মুখের সামনে শুধু আমার মায়ের মুখ। আমি চোখ বন্ধ করে এলো পথারে মারতে লাগলাম ওকে আমার স্যান্ডেল দিয়ে। হিতাহিত কোনো জ্ঞান নেই আমার। পাগল হয়ে গিয়েছি আমি আজকে। পিছন থেকে আফজাল লোকটা এসে আমাকে বাধা দিতে চাইলে রুনা আন্টি ওনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হঠাৎ আমার মাথায় কি হলো আমি জানি না, স্যান্ডেল ফেলে দিলাম আমি। এক দূরে যেয়ে আমাদের ভারী পিতলের ফুলদানিটা তুলে নিলাম। আমার চোখ দিয়ে আগুন জ্বলছে তখন। বাস্তবিক কোনো জ্ঞান নেই আমার। আমি ছুটে যেতে থাকলাম ওই নরকের কীটটার দিকে। হঠাৎ আমার হাত চেপে ধরলেন রুনা আন্টি। আমাকে ছাড়ুন বলছি, শেষ করে ফেলবো ওকে আমি আজকে। ওর জন্য আমার সাজানো গোছানো জীবনটা শেষ হয়ে গেল। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, ওকে আমি শেষ করে দেব। আমি চিৎকার করছি আর কাঁপছি। রুনা আন্টি আমার হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে দুহাত দিয়ে চেপে ধরল। শান্ত হও নীরা, শান্ত হও। ওর বাকি বিচার করবে আইন, আদালত। ওর জন্য সর্বোচ্চ শাস্তি হয় সেই কাজ আমি করব, তুমি এই কাজ করো না। হঠাৎ আমি নিস্তেজ হয়ে যাই। ওনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আমি। কান্নাজড়িত কণ্ঠে কথা বলার চেষ্টা করি আমি। কিচ্ছু হবে না ওই বিচারে, কিচ্ছু না। আমার মা অনেক চেষ্টা করেছে, পারেনি। ওর ক্ষমতা আছে, যেভাবেই হোক ও বের হয়ে চলে আসবেই। ওর বিচার হবে না, বিচার হবে। প্রমাণ আছে আমার কাছে সব, এবার বিচার হবেই। আমি পুলিশকে খবর দিচ্ছি, তুমি শান্ত হও। কি প্রমাণ আছে তোমার কাছে রুনা? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আফজাল। তুমি নিজে চিন্তা করো তুমি কিভাবে বাঁচবে, কারণ তোমার শাস্তি হবে অন্যভাবে। প্রস্তুত থাকো তার জন্য। রুনা, চিৎকার করবে না, আওয়াজ নেচে। আমি রাত্রি নই, আমি রুনা। আমাকে এভাবে ভয় দেখাতে পারবে না। ঘণ্টাখানিকের মতো পুলিশ এসে ধরে নিয়ে যায় হাশেমকে। আমার শারীরিক অবনতির জন্য থানায় যে লিখিত অভিযোগ করা সম্ভব না হলেও বাড়ি থেকেই ডায়েরি করা হয়েছে। যাওয়ার আগে আমার চোখ পড়ে ওই হাসিমের দিকে। আমার দেওয়া মারে ওর চেহারার অবস্থা নাজেহাল। এখান থেকে সেখান থেকে রক্ত পড়ছে। আমি একটু ভয় কেঁপে উঠি ওর চোখের দিকে তাকিয়ে। ওই চোখে যেন আমার উপর আগুন চাপা দেওয়ার আগ। ছাড়া পেলেই আমাকে শেষ করে দিবে এমন। রুনা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরে, আমার মাথায় হাত দিয়ে বলেন, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, ভয় পেও না। আমি অবাক চোখে তাকাই ওনার দিকে। সেই মুখের অদলে আমি মাতৃস্নেহ দেখতে পাই শিরায় শিরায়। আমি আমার খাটে বসে আছি বালিশে হেলান দিয়ে। আমার পাশে বসে আছে রুনা আন্টি। এতক্ষণ দাদি ছিলেন, আমি ওনাকে ঘরে পাঠিয়ে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য। ওনার উপর দিয়েও কম ধকল যায়নি। আমি আস্তে করে বললাম, আপনি কি ঘরের লাইটটি একটু অফ করে দেবেন? একটা কথা বলার আছে আমার। মিষ্টি করে হাসলেন রুনা আন্টি। কি এমন কথা নীরা, যা লাইট জ্বালিয়ে বলা যায় না? লজ্জার কথা নাকি? আমি মাথা নিচু করে না খুঁড়তে খুঁড়তে বললাম, হ্যাঁ। কি ব্যাপার বলো তো? প্রেমে ঠেমে পড়ছো নাকি? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। উনি হাসতে হাসতে যে লাইট অফ করে আসলেন। বলো কি বলবে? আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? লাইট অফ থাকা সত্ত্বেও আমি বুঝলাম উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আস্তে করে হাতটা বাড়িয়ে দিলেন উনি। আমি হাতটা ধরলাম। নরম ঠান্ডা একটা হাত। হঠাৎ উনি হাতের উপর উষ্ণ পানির ছোঁয়া চমকে উঠলেন। কি ব্যাপার নীরা, কি হয়েছে? কাঁদছো কেন আবার তুমি? তোমার কোনো ক্ষতি তো হয়নি। ওই বদমাসটা এখন জেলের মধ্যে, আর খুব তাড়াতাড়ি সর্বোচ্চ শাস্তি হবে। আমি বলছি দেখো, তুমি এভাবে কেঁদে নিজেকে সহ আমাকে দুর্বল করে দেবে না। আমি কি আপনাকে মা বলে ডাকবো একবার? প্রায় মিনিট দুয়েকের মতো কেউ কোনো কথাই বললাম না। হালকা কেঁপে উঠলেন উনি শুধু। কাঁপা কাঁপা গলায় উনি বলেন, হ্যাঁ বলো। আমি চিৎকার করে বলে উঠলাম, মা, মাগো, ও মা। আঁকড়ে ধরলাম ওনাকে। উনিও পরম মমতায় আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার শুকনো মরুভূমিতে এতদিন পর প্রবল বৃষ্টির দেখা দিল। সেদিন রাতে মা আমাকে বুকে জড়িয়েই ঘুমালেন। অনেকদিন পর অনেক শান্তির ঘুম হলো আমার। ছোট বাচ্চাদের মতো ওনাকে জড়িয়ে ধরে ঘুমালাম আমি। পরদিন সকাল হতে না হতেই আফজাল সাহেবের হাঁক ডাকে আমার ঘুম ভেঙে গেল। মাকে কোথাও দেখলাম না, মনে হয় আগেই উঠে গিয়েছে। বসার ঘর থেকে আফজাল সাহেবের চিৎকার শোনা যাচ্ছে। আমার বুকটা একটু কেঁপে উঠল। আবার কি হলো? তবে কি হাশেম ছাড়া পেয়ে গেছে?
অজানা আশঙ্কায় অস্থির হয়ে গেলাম আমি। ছুটে চলে আসলাম বসার ঘরে। দরজার বাইরে থেকে শুনলাম মা বলছে, কি বলবে তাড়াতাড়ি বলো, মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ওকে নাস্তা বানিয়ে দিতে হবে। আরে রাখো মেয়ে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কে মেয়ে? কার মেয়ে? ওর সাথে কিসের সম্পর্ক তোমার? চিৎকার করো না, মা মেয়ের সম্পর্কের মতো আবার আলাদা কি সম্পর্ক থাকবে? যাও তোমার মেয়েকে ডাকো, এখন যা বলবো সবাইকে শুনতে হবে তা। মা কিছু বলতে যাবেন, তার আগেই আমি পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। একটা সোফায় দাদিও বসে আছেন শূন্যর দিকে দৃষ্টি মেলে। এই যে এসেছেন আমাদের মালকিন। তা ম্যাডাম, যদি কৃপা হয় একটু বসবেন, একটা কথা জানানোর ছিল সবাইকে। আফজাল লোকটা টিটকারির কথা শুনে গা চলে গেল আমার। আমি মায়ের পাশে এসে দাঁড়ালাম। আফজাল সাহেব গলা খাকারি দিয়ে বলেন, কোনো রকম ভনিতায় আমি যেতে চাই না। রুনা, তোমাকে অনেকবার আমি বলছি তুমি আমার স্ত্রী। এই বাড়িতে আমি তোমাকে এনেছি, আমার কথা মতো তোমাকে চলতে হবে। কিন্তু আফসোস, আমি জানি না তোমার উদ্দেশ্য কী। তুমি আসার পর থেকেই এই বাপ মা মরা মেয়ে, ওহ দুঃখিত, আমাদের মালকিনের ওপর বেশি দরও দেখাচ্ছ। আর গতকাল যা করছো তা তো সবাই দেখলো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে। আমা, আপনিও শুনবেন আশা করি। আমি চোখ সরু করে তাকালাম ওনার দিকে। কথা কোন দিকে নিতে চাচ্ছে উনি? মাকে দেখলাম নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন, যেন উনি জানেনই কি সিদ্ধান্ত হবে। দাদি শান্ত স্বরে বলেন, কী সিদ্ধান্ত আফজাল? আমি রুনাকে ডিভোর্স দিতে চাই। বসার ঘরের পরিবেশ থমথমে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। দাদি তো হতভম্ব হয়ে আফজাল সাহেবের দিকে তাকিয়ে আছেন, যেন শুনতেই পারেনি কি বলেছেন সে। চোখের পাতা ফেলতেও ভুলে গিয়েছেন। আমার হৃৎপিণ্ডটা ধক ধক করছে। এক মাকে হারিয়ে আমি যাকে পেয়েছি তাকে আপন করে নেওয়া শুরু করেছি মাত্রই। এখন কি তিনিও আমাকে ছেড়ে চলে যাবেন? না না, তা কিভাবে হবে? এটা আমি কিছুতেই হতে দিব না। আমি মায়ের দিকে তাকালাম, শুধু তার মধ্যেই কোনো বিকার নেই। মিটমিট করে হাসছেন যেন মনে হলো, যেন আগেই জানতেন তিনি আফজাল সাহেব এই কথা বলবেন। শান্ত স্বরে মা বলেন, আমার অপরাধ? বেশ ভারিক্কি গলায় আফজাল সাহেব বলল, তোমার অবৈধ সম্পর্ক আছে অন্য পুরুষের সাথে, সে সাক্ষীও আছে আমার কাছে। এই বাড়িতে তুমি এসেছো নীরার মাথায় হাত বুলিয়ে ওর নরম মনের সুযোগ নিয়ে ওর এত সম্পত্তি হাতাতে। এসব সাক্ষী আমার কাছে আছে। আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কি বলছে কি লোকটা এসব? না না, এটা কোনোদিন সম্ভব নয়। মায়ের মতো মানুষ কোনোদিন এমন হতে পারে না। যেভাবে সে আমার জীবন বাঁচিয়েছে একমাত্র মায়ের মমতা ছাড়া, এটা কোনোদিন সম্ভব না। আর সে কিনা আমার দুর্বলতার সুযোগ নিতে আমার সম্পত্তি ক্রাশ করবে? কোনোদিনও সম্ভব নয় এটা। দাদি বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। এতদিন তিনি কোনো কথা বলতে পারেননি এই লোকটার ভয়ে। আজ যেন একটু সাহস পেয়েছেন উনি। মনে হয় নতুন মায়ের সাহসিকতায় সবাই সাহসী হয়ে উঠেছে। আফজাল, ভুলে যেও না আমি এখনও বেঁচে আছি। তুমি আমাকে মা বলে কোনো সম্মান করো না। আমার সামনে রাত্রির সাথে যা করছো আমি কিছু করতে পারিনি। রোনাকে তুমি বিয়ে করে এনেছো, মাত্র কিছু মাস হয়েছে বিয়ের, এর মধ্যেও সে বাড়ির রূপটাই পাল্টে ফেলেছে। নীরা আর রনিকে তাদের মায়ের অভাব বুঝতে দিচ্ছে না। তুমি বললে আর আমরা বিশ্বাস করে নেব সব? আফজাল সাহেব কিছু বলতে যাবে তার আগেই মা বলেন, মা থাক না, ওকে বলতে দেন। দেখি আমার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে ওর কাছে, আমিও একটু দেখতে চাই কতটা বাড়তে পারেও। এবার একটু তেতে যায় আফজাল সাহেব। ও তাই? এসব কিছু বানানো? বেশ, কোর্টেই কেস উঠুক, ওখানে সাক্ষী আসবে, প্রমাণ হবে, তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। এবার মা একটু হাসলেন। হঠাৎ হাসি থামিয়ে লোকটা চোখের দিকে তাকালেন এক দৃষ্টিতে। আফজাল সাহেব চোখ নামিয়ে নিলেন। সাক্ষী? প্রমাণ? কোর্ট? আচ্ছা আফজাল, তো এতদিন কই ছিল তোমার এই প্রমাণ? গতকাল তোমার ক্রাইম পার্টনারকে জেলে যেতে হয়েছে আমার জন্য, আর আজই তুমি প্রমাণ জোগাড় করে ফেললে? এক রাতে সব সাক্ষীরা এসে তোমাকে বলেছে আমার অবৈধ সম্পর্ক আছে, আমি নীরার সম্পত্তির জন্য বাড়ি এসেছি। এবার একটু তোতলাতে শুরু করলো আফজাল সাহেব। প্রমাণ অনেক আগেই পেয়েছি, তোমাকে সুযোগ দিচ্ছিলাম তুমি ভালো হও কি না, কিন্তু না, তুমি নীরাকে উস্কাচ্ছ আমার বিরুদ্ধে, যাতে ওর বিশ্বাসভাজন হয়ে ওঠো তুমি। আর ও 18 বছর হওয়ার পরপরে ওর কাছ থেকে সব সম্পত্তি নিতে পারো। এসবই তোমার প্ল্যান। তুমি এই বাড়িতে আসার আগে সব প্ল্যান করে এসেছো, সব জেনে শুনে এসেছো এখানে। আমাকে ফাঁসিয়ে বিয়ে করে তোমার রাস্তা ক্লিয়ার করেছো। আমি এতক্ষণ কোনো কথা বলিনি, চুপ করে ওদের কথা শুনছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না।
একটা ছোট্ট মাথা আর কত চাপ নেবে। আমিও তো একটা মানুষ। কেন আমার জীবনটা বাকি 10টা মেয়ের মতো স্বাভাবিক হলো না? কেন আমি বাবা মাকে নিয়ে সুখে থাকতে পারলাম না? চিৎকার করে উঠলাম আমি। এনাফ! আর কত নাটক করবেন সবাই আমার সামনে? আমি আর নিতে পারছি না। আমার মুক্তি দরকার এগুলো থেকে। এক সম্পত্তির জন্য এত কিছু। আমার মাকে চলে যেতে হলো পৃথিবী থেকে। চাই নেই সম্পত্তি আমার, নিয়ে নিন সব আমার কাছ থেকে। আমাকে শুধু একটু শান্তি দিন। আর কিচ্ছু চাই না আমি আপনাদের কাছে, কিচ্ছু না। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আমি। দাদি আর মা দুজন ছুটে এলেন আমাকে ধরার জন্য। আমি ওদের হাত সরিয়ে দিলাম আমার শরীর থেকে। মা একটু অবাক হয়ে বলেন, তুমিও কি আমাকে সন্দেহ করছো নীরা? তুমিও মনে করো যে আমি সম্পত্তির জন্য এখানে এসেছি? তোমার মা হয়ে উঠতে চাচ্ছি শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য? আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না মা। এই পৃথিবীতে একজনই আমার আপন ছিল, আমার মা। সেই মা আমাকে ছেড়ে চলে গেল। আমার মাকে আমি খোঁজার চেষ্টা করেছি তোমার মতো। আমি জানি না কি হবে আমার সাথে। আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। শুধু আফজাল সাহেবের মুখে হাসি। মনে হচ্ছে সে সফল তার কাজে। নীরা, আমি মায়ের দিকে তাকালাম। তার অসহায় মুখটা দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছি না স্বার্থের জন্য উনি এমন করতে পারেন। মা, আমি একটু শান্তি চাই। এই বাড়ির নরক হয়ে উঠেছে আমার কাছে। আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে আমার একটু শান্তি হয়। তুমি কেন যাবে? যে এই বাড়িটা নরক করে তুলেছে সে চলে যাবে। উনি প্রমাণ দিবে বলেছে তো, দিক প্রমাণ। আমিও দেব। দেখি কে জেতে কে হারে। চোখ বড় বড় হয়ে যায় আফজাল সাহেবের। আমতা আমতা করে বলে, প্রমাণ? কী প্রমাণ আছে তোমার কাছে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার ভালোবাসার বন্ধু, তোমার আজীবন ক্রাইম পার্টনার মিস্টার হাশেমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও। ডিভোর্সের ব্যবস্থা করো, দেখা যাবে কি হয়। আমি আর বসতে পারলাম না। একশোটে উঠে এসে নিজের ঘরে এসে বসলাম। মা বললেন আমার পিছু পিছু। আমাকে বসে থাকতে দেখে আমার মাথায় এসে হাত বুলিয়ে দেন। আমি ঘোলাটে দৃষ্টিতে তার দিকে তাকাই। এরপর ছোট্ট করে একটা হাসি দিয়ে বলি, আমার বিশ্বাসটা যেন আর ভেঙে না যায় মা। আমি তোমাকে হারাতে চাই না। মা আমাকে 2 হাত দিয়ে চেপে বুকে টেনে নিলেন। তার প্রতিটা নিঃশ্বাস আমার জানান দিচ্ছে তিনি অসৎ হতে পারেন না। বেশ কিছুদিন স্কুলে যাওয়া হয়নি। পরীক্ষার বেশি বাকি নেই, তাই আজ যেতেই হবে। মা টিফিন বানিয়ে দিবে। বাড়ির বানানো টিফিন খেয়ে বেশ অভ্যাস হয়ে গেছে আমার। আমি রেডি হচ্ছি আর মা টিফিন বানাচ্ছে। নাও নীরা, তোমার টিফিন। আমি মায়ের দিকে তাকিয়ে স্মিথ হাসলাম। ঘামে ভিজে গিয়েছে রান্নাঘরে যে। কি ভীষণ স্নিগ্ধ লাগছে তাকে। আমি জড়িয়ে ধরি তাকে। নীরা, আজ তুমি স্কুল থেকে ফিরলে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। অনেকদিন স্কুলের বাইরে আর কোথাও যাই না আমি। মায়ের এই বাড়ি ছেড়ে বেরোনোর নিষিদ্ধ ছিল। আফজাল সাহেবও কোনোদিন বের হননি আমাদের নিয়ে। তাই ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দে ভরে ওঠে মনটা। সত্যি মা, কোথায় যাব আমরা? দেখি কোথায় যাওয়া যায়, তবে আর কাউকে নিব না। শুধু তুমি আর আমি। তোমার ছুটির পরে আমি স্কুল গেটে দাঁড়াবো, ওখান থেকে নিয়ে যাব তোমাকে। আমি ভীষণ খুশি হই। ঘুরতে যাওয়া যে কত আনন্দের, সেই আনন্দ তো ভুলতেই বসেছিলাম। আমি মায়ের কপালে একটা চুমে এঁকে বেরিয়ে যাই। ক্লাস শেষ হওয়ার সাথেই খুশিতে নাচতে নাচতে বেরিয়ে আসি আমি। একটু ভয় ভয়ও করে। আফজাল সাহেব যে দুরন্তর মানুষ, মাকে আসতে দেয় কিনা কে জানে। তবে গেটের বাইরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুশ্চিন্তা দূর হয় আমার। আমাকে দেখে মা হাত নাড়ে, আমিও হাত নাড়াই। মা ইশারা করে একটা রিকশাতে উঠতে। মা, কোথায় যাচ্ছি আমরা? নিউ মার্কেট। হঠাৎ নিউ মার্কেট কেন মা? আজ সারাদিন শপিং করবো আমরা, অনেক মজা হবে। শপিং করতে কার না ভালো লাগে? আজ তো খুশি আর খুশি। অনেক অনেক শপিং করলাম আমরা। বলতে গেলে সব আমারই কেনাকাটা। মা তেমন কিচ্ছুই কিনলো না। রনি আর দাদির জন্য নেওয়া হলো। মা, এত যে কেনাকাটা করলাম, কারণটা কি? কেন নীরা, কেনাকাটা করতে কি কোনো উপলক্ষ লাগবে? তবুও। কিন্তু আমার সব টাকা তো আফজাল সাহেবের কাছে। দিল সে তোমাকে এত টাকা। তার দেওয়া লাগবে কেন? এগুলো সব আমার নিজের জমানো টাকা থেকে না। এত টাকা তুমি খরচ করলে আমার জন্য? বারে, আমার মেয়ের জন্মদিন সামনে আর আমি একটু কেনাকাটা করব না? আমি তারও এক প্রস্ত অবাক হলাম। তবে কি এসব আমার জন্মদিনের জন্য? ভুলেই তো বসেছিলাম প্রায় জন্মদিনের কথা। মা ঠিকই মনে করে রেখে দিয়েছে। আমার জন্মদিন তোমার মনে আছে মা? মেয়ের জন্মদিন মায়ের মনে থাকবে না তো কার থাকবে? খুশিতে চোখে পানি চলে আসে আমার। এত আনন্দ লাগছে কেন আজ আমার? তবে নীরা, এখন কিন্তু তোমাকে আরও বেশি শক্ত হতে হবে। নিজেকে তৈরি করতে হবে সব পরিস্থিতি মোকাবিলা করার।
কি বলছো মা এসব? আমি এগুলো কেন করতে যাব? 18 বছর বয়স হচ্ছে তোমার। 18 বছর হলে সব সম্পত্তি তোমার নামে চলে আসবে। তখন আফজাল সাহেব সহ আরও অনেকে নজর পড়বে এদিকে। তোমাকে সব বুঝে নিতে হবে, আগলে রাখতে হবে। আমি ভয়ে ডোক চাপলাম। এসব কিভাবে করে? এই ব্যবসা বাণিজ্য কিছুই তো বুঝি না আমি। তুমি কোথায় থাকবে মা? তুমি সব দেখো, আমি তো এগুলো পারি না। স্নান হাসলো মা। মায়ের মিষ্টি মুখে এমন হাসি মানায় না। আমার একটু কষ্ট লাগলো দেখে। তা কি করে হয় নীরা? আফজাল সাহেবের স্ত্রী হয়ে এই বাড়ি গিয়েছি আমি। সে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কিভাবে ওখানে থাকবো আমি? আমার মা হয়ে থাকবে, ওই বাড়ি আমার। আমি ঠিক করবো ওখানে কে থাকবে না থাকবে। একবার মাকে হারিয়েছি আমি, আর হারাতে পারবো না। তা হয় না মা। আফজাল ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না যতদিন বাড়ি তোমার কাছে আসে। কারণ ও কোর্ট থেকে যেভাবে হোক তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনবে। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিভাবে ওই মানুষের সাথে একই বাড়িতে থাকবো আমি? তাহলে বরং এসব কিছু আমার 18 বছর হওয়ার পর আমি তোমাকে লিখে দেব। তাহলে তো সব কিছু তোমার হয়ে যাবে, আর আমাকে ছেড়ে যাবে না তুমি। চমকে উঠে মা তাকালো আমার দিকে। আমি মিষ্টি করে হাসলাম তার দিক তাকিয়ে। রিক্সাতে বসে মায়ের হাত দিয়ে জড়িয়ে ধরল আমাকে। আমি মায়ের কাঁধে মাথা রাখলাম। কি ভীষণ শান্তি আর ভরসার জায়গা। বুঝতে পারলাম মা কাঁদছে। ফিসফিস করে বলল, অনেক বড় হও মা, অনেক বড়। সেদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আফজাল সাহেবের সাথে ঝামেলা হওয়ার পর থেকে মা আমার সাথেই ঘুমায়। আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দেই। অনেক ভালো লাগে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় অনেকক্ষণ বুঝতে পারি না কয়টা বাজে। বালিশের নিচ থেকে মোবাইল বের করে দেখি ঘড়িতে সময় রাত 2টা 45। কিন্তু আমার পাশে মা নেই। এত রাতে মা গেল কোথায়? আমি উঠে যে ওয়াশরুমে দেখলাম ওখানেও নেই। ডাইনিং ড্রয়িং সব জায়গায় লাইট অফ। একটু দুশ্চিন্তা হলো আমার, কারণ আফজাল নামক লোকটাকে একটু ভরসা করি না আমি। আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতে লাগলাম আমি। মনে হলো একবার মাকে ডাকে চিৎকার করে। পরে মনে হলো থাক, কি দরকার, বাকিদের ঘুম ভেঙে যাবে। হঠাৎ খেয়াল করলাম আফজাল সাহেবের ঘরের লাইট জ্বলছে। এত রাতে লোকটা লাইট জ্বালিয়ে কি করে? আমি আস্তে আস্তে হেঁটে তার ঘরের সামনে এসে দাঁড়ালাম, এবং তখনই অবাক হয়ে খেয়াল করলাম আমার মায়ের স্যান্ডেল জোড়া ঘরের বাইরে। মানে মা এই ঘরে। তারা দুজনে এখন বৈধ সম্পর্কে আছে। এভাবে স্বামী স্ত্রীর ঘরের সামনে এসে আড়ি পাতা মোটেই ভালো কথা না। কিন্তু সমস্যাটা সেখানেই, দুজন দুজনকে দেখতে পর্যন্ত পারে না এখন। ডিভোর্সের কথা পর্যন্ত উঠেছে। এত রাতে দরজা বন্ধ, অথচ লাইট জ্বালিয়ে কি কথা তাদের? একটু উসখুস করতে থাকি আমি। ভিতরের কথা শোনা কি ঠিক হবে নাকি হবে না? একবার ভাবলাম থাক, চলে যাই, হয়তো নিজেদের মতো সব ঠিক করে নিচ্ছে তারা। তাহলে তো ভালোই হয়। মা এখানেই থাকবে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। চলেই আসছিলাম ফিরে, হঠাৎ করেই মায়ের একটা কথা শুনে থমকে দাঁড়াই আমি। আমার হাত পা কেঁপে উঠল থরথর করে। আমি কি ঠিক শুনলাম? নীরার মা মারা গেল কিভাবে আফজাল? আমি দম আটকে চুপচাপ দাঁড়িয়ে আছি, যেন নিঃশ্বাস ছাড়লেই কেউ টের পেয়ে যাবে। মা মানে, জানো না তুমি রাত্রে আত্মহত্যা করেছে? ভয় পাচ্ছ কেন আফজাল? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে একটু শুনি। কেন আত্মহত্যা করলো সে? কেন করেছে সে আমি কি জানি। মহিলা মানুষ, শেষের দিকে পাগল হয়ে গিয়েছিল, আর পাগলে কি না করে। আচ্ছা তাই নাকি? তবে আমি যতদূর জানি রাত্রে তো তার পরের দিনই তোমার আর তোমার ওই অসভ্য বন্ধু হাসিমের ভাইয়ের মুখোশ টেনে ছিঁড়ে দিতে চাচ্ছিল। এর আগ পর্যন্ত তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই তোমাদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তোমরা জেল থেকে বেরিয়ে গিয়েছো। কিন্তু সেদিন সে এমন কিছু প্রমাণ হাতে পেয়েছিল যার দ্বারা তোমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে পারত। এতদিন সে সব মুখ বুজে সহ্য করলো বাচ্চা দুইটার জন্য, আর যখনই সে হাতে প্রমাণ পেল তখনই সে আত্মহত্যা করলো। এটা কি সত্যি আত্মহত্যা, নাকি সুপরিকল্পিত মাথার হত্যা? আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এসব কি শুনছি আমি হঠাৎ করে? আমার কেন জানি মনে হলো আমার এই মা হয়তো কোনো বিপদে পড়তে চলেছে। কারণ আফজাল লোকটা অত্যন্ত দুরন্তর। ও ওর স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। আমি এখন কি করব? কি বলছো এসব তুমি? রাত্রে এসব করেছে? আমি কিছু জানতাম না তো। আহারে, একটু শব্দ করে হাসলো মা। এরপর বেশ চড়া গলায় বলো, ও তাই নাকি? তুমি কিছুই জানতে না? কিন্তু আমার মা তো জানতো। তাকে রাত্রে সব কিছু বলেছিল। আচ্ছা, এমন কি হয়েছিল যে তোমার মা তোমাকে জানিয়ে দেয় রাত্রির প্ল্যান? তোমাকে ওকে থামাতে বলে, আর তুমি চিরদিনের জন্য ওকে থামিয়ে দিলে? মা একটু থামলেন কথাটা শেষ করে। ওপাশ থেকে পিনপত নীরবতা, কেউ কোনো কথা বলছে না। আমার হাত পা অসর হয়ে গিয়েছে। হাতড়ে হাতড়ে চেয়ার ধরে দাঁড়াই, না হলে মাথা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে। এর মধ্যে আমার মাকেও টেনে এনেছে। আচ্ছা শুনলাম তো সব, আর কিছু বলার আছে তোমার? বলে বিদায় হও, আমার ঘুম পাচ্ছে।
সবার ঘুম হারাম করে দিয়ে এত শান্তি ঘুম তো তোমাকে ঘুমাতে দেব না আফজাল সাহেব। তোমার আর তোমার মায়ের সব কীর্তি ফাঁস করে দেব। কি করবে তুমি? কি করার ক্ষমতা আছে তোমার? তুমি রাত্রির মতো সুন্দরীরও নও যে ওর সাথে যা করতে পারছি তোমার সাথেও পারবো। তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করব। নীরার কাছ থেকে সম্পত্তি হাতাবো। এরপর ওর মায়ের সাথে যা হয়েছে ওর সাথেও তাই হবে। আর বাড়াবাড়ি করলে ওর মায়ের মতো অবস্থা হবে। রাত্রিকে কিভাবে মারলে আফজাল? ওয়েল, সব যখন জেনে গিয়েছো তখন বলতে কি সমস্যা? এমনিও তোমার কী বা করার ক্ষমতা আছে? কোনো প্রমাণ তো দেখাতে পারবে না। হ্যাঁ, আমি আর আমার মা মিলে রাত্রিকে মেরেছি। রাত্রি বেশি চালাকি করতে গিয়েছিল। দিনের পর দিন চুপ করে থাকার নাটক করে সব প্রমাণ জোগাড় করে। তাই তোকে থামিয়ে দিতে বাধ্য হলাম। সেদিন রাতে নীরা আর রনি ঘুমিয়ে গেলে রাত্রিকে মা ডেকে আনেন ভালো কথা বলে। এরপর ওকে মেরে ফেলে ফ্যানে জ্বলিয়ে দিই আমরা, যাতে করে এটা আত্মহত্যা মনে হয়। আর হলোও তাই। কেউ বুঝতেই পারলো না। আমি আর মা কান্না নাটক করে পোস্টমর্টমের বাধা দেই। ব্যাস, কাহিনী শেষ। শুনলে সব? আর কিছু বলতে চাও? তোমাকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি দূর করে দেওয়ার ব্যবস্থা আমি করব। নীরা বোকা, একটু রাগী, কিন্তু ভীষণ বোকা। তার মনে তোমার জন্য সন্দেহের সৃষ্টি করব। ও নিজেই চেবে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি মেঝেতে বসে পড়লাম। এতদিন আফজাল লোকটার জন্য আমার একরাশ ঘৃণা ছিল। আমি জানতাম যে ওর জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজ আমি শুনলাম ও আমার মাকে মেরে ফেলেছে। আর দাদি, দাদি কিভাবে এই কাজ করলো? আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। না না, দাদি কিভাবে এই কাজ করবে? উনি তো অনেক ভালোবাসতেন আমার মাকে। কিন্তু নিজের কানকে অবিশ্বাস করব কিভাবে? কে এই বাড়ি থেকে দূর হয় সে তো সময় বলবে আফজাল সাহেব। তোমার সময় হয়েছে তোমার বন্ধুর কাছে চলে যাওয়ার। সাথে তোমার মাকেও নিয়ে যাবে। এরপর তোমাদের শাস্তি নির্ধারণ করবে উচ্চ আদালত। গড় কাঁপিয়ে হাসলো আফজাল। হাসির শব্দে আমার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল। আমার এখন ইচ্ছে করছে ছুটে যেয়ে ওকে শেষ করে ফেলি। কিন্তু এখন আমাকে ওর হাত থেকে এই মাকে বাঁচাতে হবে। ও একটা খুনি, ও সব কিছু করতে পারে। কিন্তু এই বদ্ধঘরের মতো আমি এখন ডুববো কিভাবে? কি করবে তুমি? কিছু করার ক্ষমতা তোমার নেই। সব খবর নিয়েই তো দেখেছি এই বাড়ি এসেছো। তবে কি তুমি রাত্রির আত্মা? মেয়েকে বাঁচাতে নতুন রূপে এসেছো? ঘর কাঁপিয়ে হাসলো আবারও আফজাল। মনে হচ্ছে মায়ের কথায় খুব মজা পাচ্ছে সে। তাই নাকি? কিছু প্রমাণ নেই আমার কাছে? এই যে টেপ রেকর্ড, এতক্ষণ তুমি যা যা বলছো সব এখানে রেকর্ড করা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগামীকাল সকাল পর্যন্ত একটু অপেক্ষা করো। এরপর কাল সকালে কোথায় তোমরা যাও সেটা পুলিশ ঠিক করবে। আমি চমকে উঠে তাকালাম। মায়েটা কী করলো? যদি সত্যি এই সে সব রেকর্ড করে, সেটা এখন কেন জানাল আফজালকে? বদ্ধঘরের মতো তার কি বিপদ আসতে পারে এটা কি সে বুঝতে পারছে? না না, যেভাবেই হোক মাকে বাঁচাতে হবে আমার। এটা কি রুনা? এটা আমাকে দিয়ে দাও বলছি। এত চালাক তুমি? রেকর্ড করছো আমার কথা? ওটা আমাকে দিয়ে দাও বলছি। আফজালের গলায় ভীতি। মনে হয় ভাবতে পারিনি মা এমন কাজ করতে পারে। এতদিন আমার কাছে অন্য প্রমাণ ছিল তোমার বিরুদ্ধে। সেই প্রমাণ যা দিয়ে রাত্রি তোমাকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু এই বাড়ি আসার পর আমার অন্য চিন্তা মাথায় আসে। এত প্রমাণ জোগাড় করার পরেও সে কেন তার বাচ্চাদের ফেলে রেখে আত্মহত্যা করলো? সন্দেহ এখন সত্যতে পরিণত হলো। সব তো নিজের মুখে স্বীকার করলে। কে তুমি রুনা? তুমি কিভাবে রাত্রির প্রমাণ পেয়েছো? আমি রাত্রির বান্ধবী। সে ছোটবেলা থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। ও আমার কাছে শুধু বান্ধবী ছিল না, ও ছিল আমার একটা অংশ। তোমার এই কুৎসিত চেহারা ও দেখার আগ পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগ ছিল। আস্তে আস্তে তুমি ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিলে, ওকে গর্ভবন্ধী করে নিলে। অনেকদিন ওর সাথে কথা না হওয়ায় আমার একটু দুশ্চিন্তা হয়। আমি আমার বাসার কাজের বুয়াকে পাঠাই এই বাড়ি। ও কাজ করতে আসতো আর রাত্রির কাছ থেকে সব কথা সংগ্রহ করে আমাকে জানাতো। যেদিন রাত্রি মারা যায় তার আগের দিন ও আমাকে সব জানায় চিঠিতে। আমি কথা দিই ওকে আমি সব সময় সাহায্য করব। কিন্তু তার পরের দিনই শুনলাম ও আর নেই। ও পাশটা চুপচাপ। আমি পাগলের মতো এদিক ওদিক ছটফট করছি। এইটুকু জীবন আমি আর কত কিছু সহ্য করব। আমার মা এত কষ্ট করে পৃথিবী ছেড়েছেন, আমি কেন কিছু করতে পারলাম না মায়ের জন্য? তবে কি এই মাকেও আমি বাঁচাতে পারবো না নরপশুটার হাত থেকে? সেদিন রাতেই মনে হয় রাত্রি টের পেয়ে গিয়েছিল কি হতে চলেছে ওর সাথে। মনে হয় সবটাই ধারণা করতে পেরেছিল। তাই রাতেও সব প্রমাণ সহ আমার নামে একটা চিঠি লিখে চিলেকোঠার ঘরে রেখে আসে, যেখান থেকে বুয়া সব সংগ্রহ করতো আগেই। সেদিনও রাত্রি মারা যাবার পর ওসব এনে বুয়া আমার কাছে দেয়। ওহ, তুমি প্ল্যান করেই এ বাড়ি এসেছো তাহলে? তা বলতে পারো। রাত্রি একদিন আমার জীবন বাঁচিয়েছিল।
সেদিন আমি ওকে কথা দিয়েছিলাম আমার জীবনের বিনিময়ে যদি হয় আমি ওকে সাহায্য করব। কিন্তু আফসোস ওকে তো সাহায্য করতে পারলাম না। তবে কলিজার টুকরো মেয়েটাকে আমি বাঁচাবো, যেভাবেই হোক আমি বাঁচাবো ওকে। এই নোংরা লোকগুলোর হাত থেকে ওকে বাঁচাবো আমি। তুমি কি চাও রুনা? তুমি যা চাও তোমাকে আমি তাই দেব। নীরার কাছ থেকে সব সম্পত্তি হাতানোর পর তোমাকে আমি অর্ধেক সম্পত্তি দিব। কেউ কিচ্ছু জানবে না। তোমার কোনো ধারণাই নেই ওর নামে কত কোটি টাকার সম্পত্তি আছে। তুমি সব পাবে। তুমি কি ভেবেছো আমি জেলে চলে গেলে নীরা তোমাকে কানা করে কিছু দেবে? নিজের জীবনটা কেন নষ্ট করবে একটা এতিম মেয়ের জন্য? ভাবো রুনা, ভাবো। আমার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি। মাকে সিদ্ধান্ত নেবে। তবে কি মাকে আফজাল সম্পত্তির লোভ দেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? মাকে তাতে রাজি হবে? আর মা আমার মায়ের বান্ধবী, এত কাছের বান্ধবী, যে নিজের জীবন বিপন্ন করে শুধুমাত্র আমাকে বাঁচাতে এখানে এসেছে। সম্পত্তির লোভ আমি কোনোদিন করি না আফজাল। আমার কোনোদিন সন্তান হবে না, তাই আমার প্রথম স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। এখানে এসে আমি সন্তান পেয়েছি, নীরা আর রনিকে পেয়েছি। আর কিচ্ছু চাই না আমি। কিন্তু আমার যে চাই রুনা, তুমি কি ভেবেছো সব কিছু তোর সোজা? তুমি কি টেপ রেকর্ডটা আমাকে দিয়ে দেবে, নাকি এই ঘরেই নিজেকে শেষ করে দেবে যেটা রাত্রির সাথে হয়েছে? আমি হতভম্ব হয়ে গেলাম। কি করবে আফজাল? মাকে মেরে ফেলবে? ওর দ্বারা কিছু অসম্ভব না। না না, এভাবে বসে থাকা যাবে না। কিছু একটা আমাকে এখনই করতে হবে। আমি এদিক ওদিক করছি মাকে বাঁচানোর জন্য। স্যারও বলছে আফজাল আমাকে, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। দোতলা থেকে চিৎকার নিচতলায় যাবে না। কোনো কাজের লোক আসবে না, মাও কিছু করবে না। আর নীরা, ওর কিচ্ছু করা নেই। ভিতর থেকে দস্তাদস্তির শব্দ পাওয়া যাচ্ছে। আমি কাকে ডেকে আনবো? আমার মাথায় কিছু আসছে না। আমি কোনো কিছু না ভেবে জানালা দিয়ে উঁকি দিলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল ভিতরের দৃশ্য দেখে। মায়ের গলা আফজাল এক হাত দিয়ে টিপে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে টেপ রেকর্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আফজালের মতো একজন শক্তপোক্ত লোকের হাত থেকে নিজেকে ছাড়ানো কি সহজ কথা? কিন্তু কোনোভাবেই মা টেপ রেকর্ডটা হাতছাড়া করছে না। আমি চিৎকার করে ডাকতে গেলাম মাকে, কিন্তু পরক্ষণেই ভাবলাম এখন আমি চিৎকার করলে আমাকেও এখানে বন্দি করে ফেলবে, দুজনকেই মেরে ফেলবে। কেউ কাউকে বাঁচাতে পারবো না, তাই বাইরে থেকেই আমাকে যা করার তাই করতে হবে। কিন্তু কিভাবে কি করব? এদিকে মা ছটফট করছে বাঁচার জন্য। এটা দিয়ে দে রুনা, বাঁচতে চাস তো দিয়ে দে। মা কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। মায়ের ফর্সা মুখ বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে থাকে। অস্থির হয়ে যাই আমি মাকে বাঁচাতে। অস্থির হয়ে এদিক ওদিক তাকাই। হঠাৎ আমার চোখ যায় পাশেই ইনডোর প্লান্টের মাটির উপর রাখা পাথরের টুকরোর দিকে। এক চিলতে হাসি ফুটে উঠে আমার ঠোঁটে। আল্লাহ সঠিক সময় সঠিক জিনিস হাতের কাছে এনে দেন। দৌড়ে যেয়ে বেশ কয়েকটা টুকরো পাথর তুলে নিয়ে হাতে আবার ফিরে আসি জানালার কাছে। মায়ের অবস্থা তখন করুণ, কিন্তু কোনোভাবেই টেপ রেকর্ডটা হাতছাড়া করেনি এখনো। আমি আর দেরি করলাম না, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের পাথরগুলো ছুটতে লাগলাম আফজাল নামক নরপশুটার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ হয় না। ওদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দুজন। কেউ ভাবতে পারেনি আমি এখানে আসব। কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে আফজালের। সে মায়ের গলা ছেড়ে দিয়ে কপালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ ভয় আর রাগ। বাঁধন আলগা হতেই মা খক খক করতে কাশতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, মা বেরিয়ে আসো, এখনই বেরিয়ে আসো, না হলেও শেষ করে দেবে তোমাকে। মায়ের এক মুহূর্ত দেরি করলো না। দরজা খুলতে গেলেই আফজাল আবারও চেপে গেল তাকে। মা এবার তার সর্বশক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল, বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি ছুটে যেয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরলো। এরপর দুই গালে আমাকে অজস্র চুমো দেওয়া শুরু করলো। মা উপরে দিকে তাকিয়ে জোরে জোরে বলতে লাগলো, রাত্রি রে, তুই আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়ে গিয়েছিস। আমার মেয়ে আমাকে আজ বাঁচিয়েছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি মাকে শক্ত করে চেপে ধরে রাখলাম, যেন ছেড়ে দিলেই মা চলে যাবে। ওদিকে আফজাল জোরে জোরে শ্বাস করছে দরজায়। এই কি আছিস, দরজা খোল, শেষ করে দেব সবাইকে। তার চিৎকার এতক্ষণে কানে যায় তাদের। মহিলা ছুটে এসেছে ছেলেকে বাঁচাতে। দরজার সামনে আমার মায়ের রণমূর্তি দেখে ভয় পেয়ে চুপ হয়ে যায় সে। হয়তো বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমি লাল টকটকে চোখে তাকাই তার দিকে। আজ এই মহিলার জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এতদিন ভালো মানুষের মুখোশ পরে আমাদের সামনে ঘুরছিল। আমি ছুটে জীবনের ঘর থেকে রনিকে তুলে কোলে নিয়ে আসি। এদের কাউকে বিশ্বাস করি না আমি। হাসিম আর আফজালের মায়ের দুইজনেরই 12 বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে, আর আফজালের হয়েছে মৃত্যুদণ্ড। কোর্টে চিৎকার করে কাছেও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সে কান্না দেখে। আজ এতদিনের করা অপরাধের শাস্তিও পাবে। আমি একবার উপরের দিকে তাকাই, আর একবার আমার মায়ের দিকে তাকাই।
আজ সত্যি সত্যি আমার মনে হচ্ছে আমার মাই নতুন রূপে আমার কাছে এসেছে আমাকে বাঁচাতে। মা মিটিমিটি করে হাসছে আমার দিকে তাকিয়ে। হাত বাড়িয়ে ডাকলো মাকে। আমি তার বুকে যেয়ে ঝাঁপিয়ে পড়ি। না, তিনি আমার সৎ মা না, তিনি আমার মা, আমার নিজের মা।